বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, তালা, সাতক্ষীরা। আমি আজ এসেছি বায়োলজি ক্লাস নিয়ে। তো বদলগাছি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজ শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো, ঘরে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ। তো করোনার দ্বিতীয় ধাপে আমরা সকলেই সাবধানতা অবলম্বন করব। তারপরে আবার শীত চলে এসেছে, একটু একটু করে আসছে, সামনে আর একটু বেড়ে যাবে, এভাবে শীতকাল চলে আসছে। তো আমরা সবাই এই শীতকালে, অর্থাৎ করোনার দ্বিতীয় যে পর্যায়, দ্বিতীয় যে ধাপ, এই ধাপে আমরা একটু হলেও একেবারেই যারা হেলাফেলা করেছি যে মানি না, তারাও কিন্তু মানার চেষ্টা করব, অবশ্যই করব। এটা আমাদের জন্য ভালো। আর এটা এমন একটা রোগ যে শুধু আমি যে অসুস্থ হব, আমি অসুস্থ হয়ে পড়ে থাকবো তা কিন্তু নয়, আমি অন্যকেও আক্রান্ত করতে পারি। এই জন্য আমরা সকলেই সাবধানে থাকব। আর আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা এখন আছো তোমরা বদলগাছি অনলাইনের স্টুডেন্টস, যারা যারা এখন সেটের সামনে আছো, মোবাইল হোক, ল্যাপটপ হোক, যেটাই ডেস্কটপ হোক, যেখানেই আছো তোমরা, যারা আমার ক্লাস দেখছো, সকলে আমার ক্লাসটা একটু শেয়ার করে দিবে এবং কমেন্টসে আমাকে জানিয়ে দেবে যে তোমাদের কোন ক্লাসগুলো নিলে সুবিধা হয়, তোমরা কোন দিক থেকে পিছিয়ে আছো, কোনগুলো তোমাদের প্রয়োজন। তাহলে আমি আমার মতো চেষ্টা করব সেই ক্লাসগুলো নেওয়ার। তাহলে চলো আজ আমরা ক্লাস শুরু করে দিই। আমরা আগের দিন পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়, যেহেতু তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টাই শেষ করব। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা শেষ পর্যন্ত যাব, যতদিন স্কুল না খোলে আমরা ততদিন এই পর্যায়ক্রমে দ্বিতীয় থেকে তৃতীয় এইভাবে আমরা অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করব। আর অনেকেই অ্যাসাইনমেন্ট নিয়ে একটু ব্যস্ত আছো। খুব বেশি মানে চিন্তার কিছু নেই। দেখা যাচ্ছে এটা একটা নির্ধারিত কাজ, একটা বাড়ির কাজ। তোমরা তোমাদের মনের মতো করে লিখে জমা দিয়ে দিবা, এটা ভয়ের কিছুই নেই যে আগে কখনো জমা দিতে হয় নাই, কেমন হয়, যা হবে। কিন্তু মন খুলে, মনে যা আছে, বইয়ের হেল্প নিয়ে আমি যতটুকু পারি সব লিখব, লিখে আমি জমা দেব। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, লাল কালি কোনোভাবেই দাগ দিবে না। লাল কালির খাতাটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আগে একটু রাফ করে লিখে নিবে, তারপরে আবার একেবারে যেটা একেবারে হার্ড কপি, সেখানে লিখে তোমরা জমা দেবে। তাহলে চলো আজ আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি। দ্বিতীয় অধ্যায় আমাদের কি ছিল? জীবকোষ ও টিস্যু। তো আমরা সেই জীবকোষ নিয়ে আলোচনা করছিলাম, মূলত আমরা কোষ নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের পাঠ শিরোনামটা কি? তাহলে তোমরা খাতায় লিখে নাও, আমাদের পাঠ শিরোনাম কোষ। মনে আছে আগের দিন আমরা কি কি পড়েছিলাম? তোমাদের কি মনে আছে? নিশ্চয়ই মনে আছে। কোষ কি? কোষ কি বলো তো? আমরা যদি এক কথায় বলি তাহলে বলবো জীবদেহের গঠন ও কাজের এককই হচ্ছে কোষ। তোমরাও বলতে পেরেছো নিশ্চয়, একেবারে সহজ একটা প্রশ্ন। তো আগের দিন আমরা কোষের মানে যে বিভিন্নভাবে যে কোষকে ভাগ করা যায়, কোষের যে শ্রেণী বিভাগ, প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমাদের কি মনে আছে যে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ কয় ধরনের আমরা পেয়েছিলাম? যারা আছো, যারা ক্লাস দেখছো, একজন হলেও বলতে পারবে যে হ্যাঁ, দুই ধরনের দেখেছিলাম আমরা, একটা হচ্ছে আদিকোষ এবং আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আবার কাজের ভিত্তিতে কয় রকম দেখেছিলাম আমরা? পড়েছিলাম দুই রকম, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো আমরা আগে তাহলে এই কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কোষের অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা কোষ, সেটা উদ্ভিদ এবং প্রাণী, জীবকোষ, এক কথায় জীবকোষ। জীবকোষ কয় ধরনের? দুই ধরনের, একটা উদ্ভিদ এবং প্রাণী। কারণ জীব দুই ধরনের, একটা উদ্ভিদ এবং একটা প্রাণী। তাহলে চলো আজকে আমরা প্রথমে আমরা একটা উদ্ভিদ কোষে অঙ্কন করি। এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, আমি তোমাদের আঁকিয়ে দেখানোর চেষ্টা করছি, যদিও আমি তোমাদের মতো অত সুন্দর করে আঁকাতে পারি না, তারপর একটু চেষ্টা করছি আমি।
এই হচ্ছে একটা উদ্ভিদ কোষের, এগুলো হচ্ছে উদ্ভিদ কোষের বাইরের যে অংশগুলো, কোষের যে বাইরের অংশগুলো সেইগুলো। এই হচ্ছে উদ্ভিদ কোষ, এই কোষের বাইরের অংশ। তো আমরা প্রথমেই কোষের ভেতরে একটা কি আছে বলো তো, এটা এরকম সিমের বীজের মতো দেখতে। উদ্ভিদ কোষের ভেতরে ঠিক এইরকম একটা অঙ্গাণু আছে যার নাম হচ্ছে কোষ গহ্বর। ঠিক তার পাশে গোলাকার, এরকম ডান পাশে গোলাকার, এরকম ডান পাশে গোলাকার নিউক্লিয়াস আছে। এরকম গোলাকার নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভেতরে আবার কি আছে, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম। তারপরে একেবারে এর ধার ঘেঁষে আবার এইরকম এইরকম এক ধরনের অঙ্গাণু আছে, একদম নিউক্লিয়াসের সাথে যুক্ত এক ধরনের আছে। দেখতে আবার মসৃণ না, এরকম কাঁটা কাটার মতো আছে, এরকম ধারালো কাঁটার মতো আছে, মসৃণ না এক কথায়। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে কি আছে, এই নিউক্লিয়াসের কাছেই প্রায় অবস্থান এরকম বিভিন্ন এভাবে আছে। এটা হচ্ছে গোলগি বস্তু। তারপরে এই রকম আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপরে আবার এই ধরনের আছে, এটা হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড আছে। তারপরে এরকম ছোট্ট ছোট দানার মতো আছে, লাইসোজোম যেগুলোকে বলা হয়, লাইসোজোম। এগুলো হচ্ছে লাইসোজোম। তো চলো তাহলে আমরা কোষের যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলোর সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নিই। এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর, এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা প্রথমে এর অঙ্গাণুগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা প্রথমেই আমরা আজকে উদ্ভিদ কোষটাই আঁকিয়ে দিলাম আমি, শুধু প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, যদিও একটু হেরফের আছে, তারপরে এটা আমি আঁকিয়ে তোমাদের বোঝাই দেব। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর, এই অংশটা কি কোষ গহ্বর। এই যে বড় যে অংশটা, এটা হচ্ছে কি কোষ গহ্বর, এটা হচ্ছে কোষ গহ্বর। তারপরে এই যে পুরো এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এই যে এর ভেতরে এরকম দানা দানা অংশ আছে, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এই যে পেঁচানো যে সুতার মতো অঙ্গাণু আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তু, তোমরা যেটা বলবে সেটাই হবে, নিউক্লিয়ার জালিকা বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু তোমরা কি বুঝতে পারছো, তোমরা কি দেখতে পাচ্ছো ভালো করে? দেখো এইগুলোকে একত্রে, এই যে এগুলো হচ্ছে কি, এটা নিউক্লিয়াসের অঙ্গাণু, এটা আবার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের আবার অঙ্গাণু কিন্তু এটা, এইগুলো এই হচ্ছে নিউক্লিয়াসের অঙ্গাণু। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ, অমসৃণ এন্ডো প্লাজমিক জালিকা। তারপরে এটা হচ্ছে গোলজি বডি বা গোলজি বস্তু, যেটা বলবে সেটাই হবে, গোলজি বডি বা গোলজি বস্তু, গোলজি বস্তু। তারপরে এগুলো হচ্ছে লাইসোজোম,
এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা হচ্ছে প্লাস্টিড। এটা হচ্ছে প্লাস্টিড। এই আমাদের মোটামুটি যে উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণুগুলো। আর এই যে এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা আজকে একটা কোষের সাথে পরিচিত হলাম, যে একটা কোষের ভেতরে কি কি অঙ্গাণু রয়েছে। একটা কোষের ভেতরে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোষ প্রাচীর, তারপরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর তারপরে এর ভেতরে অনেকগুলো আবার অঙ্গাণু রয়েছে। এই অঙ্গাণুগুলোর মধ্যে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, একটা নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াস আবার অনেকগুলো অঙ্গাণু রয়েছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ এই যে পর্দাটা, এই যে গোলাকার একেবারে সুন্দর একটা স্পষ্ট বস্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউক্লিউলাস। পেঁচানো পেঁচানো যে অঙ্গাণুগুলো, মানে জালের মতো যে সুতার মতো অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর এখানে কিছু তরল জাতীয় পদার্থ থাকে যাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে গোলজি বস্তু। তারপরে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং কোষ গহ্বর। তাহলে এই যে এই সকল অঙ্গাণুগুলো কিন্তু একটা কোষের ভেতরে থাকে। যে কোষটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই কোষের ভেতরে কিন্তু আবার এতগুলো অঙ্গাণু রয়েছে। তো আমরা এই অঙ্গাণুগুলোর সাথে আবার, এগুলো প্রধান প্রধান অঙ্গাণু, আরও অনেক ছোট বড় অনেক কিছু আছে, অনেক কিছু অনেক সময় থাকে না, অনেক কিছু অনেক থাকে। সেগুলো আমরা বিভিন্ন মানে পাঠে যে প্রয়োজন অনুসারে সেগুলো আমরা পড়ে নিব। তাহলে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা উদ্ভিদ কোষ, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে যেটা হবে, প্রাণী কোষের ক্ষেত্রে এই যে প্রাণী কোষ দেখতে কীরকম, এইরকম হবে। অর্থাৎ প্রাণী কোষের ক্ষেত্রে এই প্রাচীরটা নিয়ে ডাইরেক্ট হচ্ছে প্লাজমা মেমব্রেন। এবং এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে হচ্ছে এরকম নিউক্লিয়াসটা মাঝখানে, এবং কোষ গহ্বরগুলো কীরকম, এরকম ছোট ছোট থাকে, অনেকগুলো থাকে এবং ছোট ছোট থাকে। এই হচ্ছে পার্থক্য প্রাণী কোষের ক্ষেত্রে। অর্থাৎ প্রাণী কোষে এই কোষ প্রাচীরটা নেই, প্রাণী কোষের নিউক্লিয়াসটা একেবারে কেন্দ্রে অবস্থিত। কারণ প্রাণী কোষে যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা যদি থাকে সেটা মানে একেবারে ছোট ছোট অবস্থায় থাকে। এই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে একটা পার্থক্য। আর তারপরে হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে প্রাণী কোষে এরকম একটা জায়গায় থাকে যার নাম হচ্ছে সেন্ট্রোজোম। যার নাম সেন্ট্রোসোম বা জোম, যা বলবা তাই হবে। আর একটা অঙ্গাণু থাকে যেটা উদ্ভিদ কোষে নেই। এই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের যে বিশেষ বিশেষ অঙ্গাণুগুলো, সেই আর বাকি সব অঙ্গাণুগুলো কিন্তু উদ্ভিদ এবং প্রাণী কোষে একই রকম আছে। তাহলে চলো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কোষ প্রাচীরটা নিয়ে আলোচনা করি। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। কেন অনন্য বৈশিষ্ট্য? তার কারণ হচ্ছে, যদি আমরা এটাকে দেখি, আমি এই পাশেরগুলো একটু মুছে দিলাম। কেন অনন্য বৈশিষ্ট্য বলা হয়? কারণ এইটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে, এটা প্রাণী কোষে নেই। এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে, এইটা প্রাণী কোষে নেই। যদি আমরা এর আলাদা করে যদি একটু দেখি, দেখো আলাদা করে যদি এর আমরা একটা লম্বচ্ছেদ অঙ্কন করি, লম্বচ্ছেদ যদি আলাদা করে এর আমরা একটা লম্বচ্ছেদ অঙ্কন করি, এরকম যদি একটা লম্বচ্ছেদ আমরা অঙ্কন করি, এইরকম একটা লম্বচ্ছেদ, তো এই হচ্ছে লম্বচ্ছেদ। এইটা হচ্ছে কি, দেখো এই যে এইটা হচ্ছে মধ্যপর্দা, এইটা হচ্ছে মধ্যপর্দা। আমি পরে আসছি এগুলোতে। এইটা হচ্ছে মধ্যপর্দা। তারপরে হচ্ছে এই অংশটা, এই যে এই অংশটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর।
প্রাথমিক প্রাচীর এই অংশটা, আর তারপরে হচ্ছে তোমাদের যে এই যে একেবারে এটা হচ্ছে গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর এই অংশটা হচ্ছে গৌণ প্রাচীর। যদি আমরা আলাদা করে দেখি গৌণ প্রাচীর মানে গৌণ প্রাচীরের আসলে তিনটি অংশ, গৌণ প্রাচীরের তিনটি অংশ। তো এইটাকে আলাদা করে দেখলে এইরকম, এটা হচ্ছে এর লম্বচ্ছেদ। তাহলে আমরা কি পেলাম যে একটা কোষ প্রাচীর একটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। কেন অনন্য বৈশিষ্ট্য? এটা শুধু উদ্ভিদ কোষে আছে, প্রাণী কোষে নেই। এই কোষ প্রাচীরটা আবার কি নিয়ে তৈরি? এই কোষ প্রাচীরটা কিন্তু মৃত জড়বস্তু দিয়ে তৈরি। এই কোষ প্রাচীরটা অর্থাৎ এই যে এই লম্বচ্ছেদ, এই কোষ প্রাচীরটা মৃত জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের আবার রাসায়নিক গঠনটা কিন্তু বেশ জটিল। এই যে কোষ প্রাচীর একটা অনন্য বৈশিষ্ট্য, এই কোষ প্রাচীরের আবার রাসায়নিক যে গঠন, এই গঠনটা বেশ জটিল। অর্থাৎ এতে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এই সব রাসায়নিক পদার্থ দ্বারা এগুলো গঠিত। এই ধরনের রাসায়নিক পদার্থ দ্বারা এই কোষ প্রাচীরটা গঠিত। আবার দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু এত সবগুলো নেই। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আবার ছত্রাকের ক্ষেত্রে যদি আমরা ধরি, ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীরটা কাইটিন দিয়ে গঠিত। এই হচ্ছে কোষ প্রাচীর কিভাবে গঠিত, এটা আমরা জানলাম। তো কোষ প্রাচীর প্রাথমিকভাবে কোষ প্রাচীরটা এক স্তর বিশিষ্ট। প্রাথমিকভাবে এই কোষ প্রাচীরটা এক স্তর বিশিষ্ট, অর্থাৎ কোষ প্রাচীরকে যদি আমরা আলাদাভাবে দেখি এটা কি এক স্তর বিশিষ্ট। এরপরে মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত এই যে মধ্য পর্দা, এই মধ্য পর্দার উপর কিছু প্রোটোপ্লাজম বিশিষ্ট এই ধরনের রাসায়নিক পদার্থ থাকে। প্রোটোপ্লাজম বিশিষ্ট কিছু রাসায়নিক পদার্থ থাকে। অর্থাৎ আমরা যদি এই রকম করে যদি দেখি, এইরকম করে যদি আমরা এটাকে দেখি তাহলে এইরকম আমরা দেখতে পাবো। দেখো এর প্রস্থচ্ছেদ যদি আমরা দেখি, সরি আমরা এর প্রস্থচ্ছেদ যদি দেখি তাহলে দেখো এইটা হচ্ছে মধ্য পর্দা। এই যে এই অংশটা হচ্ছে মধ্য পর্দা, অর্থাৎ এই যে অংশ, এই অংশটা হচ্ছে মধ্য পর্দা, এই অংশটা হচ্ছে মধ্য পর্দা। আর তারপরে হচ্ছে এইটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। ওই যে আমরা ওখানে যেটা দেখছি এটা হচ্ছে লম্বচ্ছেদ, এটা হচ্ছে লম্বচ্ছেদ, এটা হচ্ছে লম্বচ্ছেদ আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর এর আবার যে তিনটা স্তর, এই তিনটা স্তরকে যদি আমরা ভাগ করি তাহলে এটা হচ্ছে বহিস্তর, এটা হচ্ছে মধ্যস্তর আর এটা হচ্ছে ভেতরের স্তর। এটা হচ্ছে বহিস্তর, এটা হচ্ছে মধ্যস্তর আর ওটা হচ্ছে অন্তঃস্তর। আমরা যদি আলাদা করে দেখি তাহলে এরকম। অর্থাৎ গৌণ যে প্রাচীরটা, এই প্রাচীরটা আসলে তিন ধরনের। তাহলে আমরা কি পেলাম যে প্রাথমিক অবস্থায় এটা এক স্তর বিশিষ্ট থাকে, প্রাথমিক অবস্থায় এটা এক স্তর বিশিষ্ট থাকে। তারপরে এর ভেতরে যে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, প্রোটোপ্লাজমের ভিতরে, এইগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে জমা হতে হতে গৌণ প্রাচীর তৈরি করে। অর্থাৎ এই যে গৌণ প্রাচীরটা তৈরি করেছে, এই যে গৌণ প্রাচীরটা তৈরি করে। এই গৌণ প্রাচীর আবার তিন স্তর বিশিষ্ট হয়। একটা হচ্ছে বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে, এই প্রাচীরের মাঝে আবার ছিদ্র আছে, এই প্রাচীরের মাঝে আবার ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র আছে। ছিদ্রটা কেন আছে? এই ছিদ্রটা হচ্ছে বাইরের এবং ভেতরের বিভিন্ন পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে। যেটাকে প্রয়োজন হবে ভেতরে নিয়ে নেবে ছিদ্র দিয়ে, যেটাকে প্রয়োজন হবে না সেটা নেবে না, এবং যেটাকে বাইরে পাঠাতে হবে সেটাকে বাইরে পাঠিয়ে দেবে।
এই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের বর্ণনা। এরপরে যেটা নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কোষ প্রাচীরের পরে আমরা মূলত এই পুরো কোষটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোষ প্রাচীর, আমরা যদি দুই ভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে কোষ প্রাচীর আর আরেকটা হচ্ছে যে প্রোটোপ্লাজম। তাহলে আমরা প্রথমে কোষ প্রাচীর পড়লাম, এবার আমরা প্রোটোপ্লাজম পড়ব। কোষ প্রাচীরের পরে সম্পূর্ণ যে অঙ্গাণু এটাকেই একসাথে বলা হয় কি প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের পরে এই যে সম্পূর্ণ যে অঙ্গাণু এই অঙ্গাণুকেই বলা হয় কি প্রোটোপ্লাজম। তাহলে এই যে প্রোটোপ্লাজম, এই যে কোষ ঝিল্লি অর্থাৎ এই যে প্লাজমা মেমব্রেন, এই যে এই অংশটা, এই প্লাজমা মেমব্রেন থেকে এই পুরো অংশটাকে কিন্তু একত্রে বলা হয় কি প্রোটোপ্লাজম। এই জন্য প্লাজমা মেমব্রেনটা কিন্তু একটা প্রোটোপ্লাজমেরই একটা অংশ। প্লাজমা মেমব্রেনটা হচ্ছে প্রোটোপ্লাজমেরই একটা অংশ। প্লাজমা মেমব্রেনকে আমরা কি বলবো? কোষ ঝিল্লি বলবো। তাহলে চলো আমরা সেই কোষ ঝিল্লি নিয়ে আলোচনা করি। অর্থাৎ এই যে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা একটা কোষের প্রধান দুটি অংশ পেলাম, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর নিয়ে আমরা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো। আর এরপরে আমরা যেটা আসছি সেটা প্রোটোপ্লাজম। এই কোষ প্রাচীরের পরে যতগুলো সেই সম্পূর্ণ অংশটুকুকে কি বলবো? আমরা প্রোটোপ্লাজম বলবো। এই প্রোটোপ্লাজম আবার এই যে প্লাজমা যে মেমব্রেন আছে অর্থাৎ কোষ ঝিল্লি আছে, এটা প্রোটোপ্লাজমের একটা অংশ। তো চলো তাহলে আমরা প্লাজমা মেমব্রেন নিয়ে এখন আলোচনা করি। প্লাজমা মেমব্রেনটা দুই স্তর বিশিষ্ট। এই প্লাজমা মেমব্রেনকে যদি আমরা দেখি তাহলে এটা কি? এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট একটা স্থিতিস্থাপক পর্দা দ্বারা আবৃত। এটা কয় স্তর বিশিষ্ট? দুই স্তর বিশিষ্ট। স্থিতিস্থাপক অর্থাৎ শক্ত, একেবারে অত্যন্ত শক্ত একটা পর্দা দ্বারা গঠিত। কোষ ঝিল্লির ভাঁজকে অর্থাৎ এইরকম এইরকম ভাঁজ হয়ে গেছে, অর্থাৎ ভিতরের যে ঝিল্লিটা এই ঝিল্লিটা ভাঁজ হয়ে গেছে। ওই যে দুই স্তর বিশিষ্ট, একটা বাইরের স্তর এবং একটা ভেতরের স্তর, একটা বাইরের স্তর এবং একটা এটা যদি আমরা, এটা হচ্ছে বাইরের স্তর, এটা ভেতরের স্তর। এই ভেতরের স্তরটা আবার এরকম ভাঁজ হয়ে গেছে, এই ভেতরের স্তরটা আবার এরকম ভাঁজ হয়ে গেছে। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। অর্থাৎ এই যে ঝিল্লির যে ভাঁজ এটাকে বলবো আমরা মাইক্রোভিলাই। এই ঝিল্লির ভাঁজকে বলবো কি আমরা? মাইক্রোভিলাই। এই কোষ ঝিল্লির যে ভাঁজ এই ভাঁজকে বলবো আমরা মাইক্রোভিলাই। আর এটা মূলত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত। আর লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত প্রায় সব মানে যে পর্দাগুলো আছে, যে মেমব্রেনগুলো আছে, এগুলো কিন্তু স্থিতিস্থাপকই বেশি হয়। কোষ ঝিল্লির একটা বৈষম্যভেদ্য পর্দা হয়, অর্থাৎ এটা কিন্তু একটা বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দা হয় এটা অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ কোষের ভেতরে আদান প্রদানে সহায়তা করে। এবং পাশাপাশি যে কোষগুলো আছে এই কোষগুলো থেকে মানে একটা থেকে আরেকটা আলাদা করে। যেমন এর কিন্তু কোষ প্রাচীর নেই, শুধু কোষ ঝিল্লি আছে। তাহলে এইরকম পাশাপাশি আরেকটা যে কোষ আছে এই দুটোর ভিতরে বিভিন্ন মানে পদার্থের আদান প্রদান করে। আবার হচ্ছে কি করে? দুটো যেন একসাথে পাশাপাশি পরস্পর যেন আলাদা থাকে সেটাতেও সাহায্য করে। আবার পানি এবং খনিজ লবণ আদান প্রদানে সাহায্য করে। কেন, কিভাবে সাহায্য করে? কারণ এটা হচ্ছে বৈষম্যভেদ্য একটা পর্দা। ক্লিয়ার আমার প্রিয় স্টুডেন্টসরা? তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো। আজ আমরা এ পর্যন্তই পড়ব, আমরা আর বেশি সময় ধরে এগোবো না। সামনের দিন আমরা বাকি যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সবাই এই বাসায় উদ্ভিদ এবং প্রাণীকোষের চিত্রটা অঙ্কন করে অঙ্গাণুগুলো পড়ে নিবা, দেখবা মুখস্থ হয়ে গেছে। তো সবাই ভালো থেকো। করোনার দ্বিতীয় ধাপে বাসায় থেকো, বাইরে গেলে মাস্ক পরিধান করবে। আর বাসায় আসলে তো অবশ্যই সাবান পানি দিয়ে হাত 20 সেকেন্ড ধরে ধোবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, সকলকে সচেতন করবে, নিজেও সচেতন থাকবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।